গুরুদেব, সবাই বলে যে গত রাতে উষার স্বামীকে একটা শিয়াল তুলে নিয়ে চলে গেছে। ওটা কি সত্যিই কোনো শিয়াল ছিল, নাকি শিয়ালের ছদ্মবেশে অন্য কেউ নিজের মায়াজাল তৈরি করছে? খোকা, এই কথাটাই তো গ্রামবাসীরা বুঝতে পারে না। আমি এই কথাটা পরিষ্কার বলে দিয়েছি যে সন্ধে হলেই নিজের নিজের বাড়ির দরজা বন্ধ করে দেবে, কারণ ও একটা রং বদলাতে পারা ডাইনি। বুঝতেও পারবে না যে কখন কার কার ছদ্মবেশে তোমার সামনে হাজির হয়ে যাবে, আর তুমি এই ব্যাপারে আন্দাজ অব্দি লাগাতে পারবে না। কিন্তু গুরুদেব, এটা কি সত্যি এই গ্রামে কোনো রং বদলাতে পারা এক ডাইনির নজর রয়েছে? গুরুদেব, এর পেছনের গল্পটা কি বলো না? আমার হিসেবে অনেক দেরি হয়ে গেছে বাচ্চারা। এখন তোমাদেরও বাড়ি চলে যাওয়া উচিত। সূর্য ডুবতে চলেছে, এই জন্য এইভাবে এত শীতল আর অন্ধকার সন্ধেবেলায় একা একা ঘোরা উচিত নয়। কিন্তু গুরুদেব, আপনি মৌসুমের জবাব দিলেন না। আপনি ওই ডাইনির ব্যাপারে আমাদেরকে বলতে কেন ভয় পাচ্ছেন? আসল সত্যি তো বড় মহাত্মা পণ্ডিত এমন অভাগা পূর্ণিমার সন্ধেবেলায় বলবেন না, তাহলে সেখানে আমি কে বলার? এখন তোমরা সবাই নিজেদের বাড়ি যাও, কিন্তু যাওয়ার সময় আমার সব কথাগুলোর বিশেষভাবে খেয়াল রেখো। কাউকে যদি দেখো তাকে না তো ডাকবে, আর যদি তোমাদের পেছন থেকে কেউ আওয়াজ দেয় তাহলে তাকে ভুলেও যেন উত্তর না দাও। ঠিক আছে গুরুদেব, আমরা এখান থেকে চলি তবে। সূর্য ডুবতে চলেছিল। দুই ভাই বোন সৌরভ আর মৌসুমী একটা বুড়ো পণ্ডিতের কুটির থেকে বেরিয়ে যাচ্ছিল। প্রায় ওই দুজন ওই পণ্ডিতের খবর টবর জানার জন্য আসা যাওয়া করতে থাকতো। আজকে ওরা দুজন ওই পণ্ডিতের মুখ থেকে একটা রং বেরঙের ডাইনের কথাগুলো শুনে ওখান থেকে ফিরছিল। সৌরভ, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, ওই ডাইনি যে কোনো সময় এসে পড়তে পারে। বাড়িতে মা বাবা আমাদের অপেক্ষা করছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। হ্যাঁ, ঠিক বলেছ। কিন্তু তোমার কি এক মুহূর্তের জন্য তুমি এটা মনে করো যে যা কিছু গুরুদেব ওই ডাইনির ব্যাপারে বলল সেগুলো সত্যি হবে? কারণ আজ অবধি আমি তো কোনো রং বেরঙের ডাইনিকে দেখিনি। সৌরভ, তুমি চুপ থাকো, ওর নাম নিও না, আর চুপচাপ সোজা চলতে থাকো। চলো। দুজনে একটা জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল। তখনই সৌরভ একটা ছোট আকারের আইসক্রিম ভ্যান দেখতে পেয়ে যায়। সৌরভ ওই ভ্যানের দিকে ইশারা করে মৌসুমীকে দেখালো। আরে মৌসুমী, ওই দেখো আইসক্রিম। সত্যি বলছি, দারুণ মজা হবে। দাঁড়াও সৌরভ, এইভাবে কোনো অজানা বস্তুর দিকে আকর্ষিত হতে গুরুদেব বারণ করেছিলেন আমাদের। আরে ছাড়ো না তুমিও, চলো আমরা ওখানে যাই। সৌরভ আইসক্রিম খেতে খুব ভালোবাসতো, এই কারণে ও নিজেকে থামাতে পারল না, আর দৌড়ে দৌড়ে ওই আইসক্রিম ভ্যানওয়ালার কাছে পৌঁছে গেল। ওই আইসক্রিম ভ্যানের কাছাকাছি আর অন্য কোনো মানুষজন ছিল না, এমনকি কোনো দোকানদারও অবধিও ছিল না। সৌরভ এই সুযোগের জমিয়ে লাভ ওঠালো, আর কিছু না বিবেচনা করে ওই ভ্যানের ভেতর থেকে 2-3টে আইসক্রিম বার করে খেতে লাগলো। তখনই ওর পেছন থেকে একটা আওয়াজ গর্জন হলো। খাও বাচ্চারা, মন খুলে খাও, কারণ খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে খেয়ে ফেলবো। এই অজানা আওয়াজটা আর হাসিটা সৌরভ আর মৌসুমীর হুঁশ উড়িয়ে দিল। দুজনে আস্তে আস্তে পেছনে তাকালো। তখন ওরা পুড়ে যাওয়া খুস্কো খুস্কো চুল থাকা একটা মহিলাকে দেখতে পেল, যে ওদেরকে তাকিয়ে রয়েছিল। এমন মনে হচ্ছিল যেন ওই ডাইনির মধ্যে ভয়ঙ্কর খিদে রয়েছে। সৌরভ আর মৌসুমী দুজনে ওই ভয়ঙ্কর মহিলাকে দেখে ভয় পেয়ে যায়। তখনই সৌরভের মাথা ঘোরাতে লাগলো,
যে কারণে ও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আর তখনই ওই মহিলা খুব দ্রুত গতিতে ওদের দিকে এগিয়ে এলো। সৌরভ আর মৌসুমী তাহলে গেল কোথায়? এই প্রশ্নটাই এখন ওদের পরিবারের মনেই চলে যাচ্ছিল, কারণ তখন রাত 12টা বাজে আর এখনো অবধি ওরা দুজন বাড়িতে ফিরে আসেনি। আরে জবা, আমাদের বাচ্চাগুলো কি জানি কোথায় রয়ে গেল? দুজনের মধ্যে কেউই এখনো অবধি ফিরে আসেনি। আরে আমাকে তুমি কেন বলছো? আমার তো নিজেরই খুব খারাপ অবস্থা হয়ে আছে। অথচ আমি 50 বার বুঝিয়েছি যে সন্ধে হওয়ার পরে বাচ্চাদের বাড়ির বাইরে যেন না পাঠানো হয়। আজকাল তো গ্রামের সব জায়গায় ওই রং বেরঙের ডাইনির চর্চা হয়ে চলেছে। তুমিও না জবা, যা মুখে আসে বলছো। শুভ কথা বললে তবে শুভ হবে। এমনিতেও বাচ্চারা আজকে জেদ করছিল যে ওরা গুরুদেবের সঙ্গে দেখা করতে যাবে, তাই আমি যেতে দিলাম। এতে এখন আমার ভুলটা কোথায়? আরে ওইসব তো আমি বুঝলাম, কিন্তু বাচ্চাদেরকে এইভাবে একা পাঠানোর কি দরকার ছিল? হ্যাঁ জবা, তুমিই ঠিক বলেছ, কিন্তু এখন আমাকে এটা বলো যে আমরা কি এইভাবেই ঝগড়া করে সময় নষ্ট করব, নাকি বাচ্চাদেরকে খোঁজার জন্য কোনো কাজ করব? তুমি নিজেও তো ওদের সঙ্গে যেতে পারতে, তাই না? তুমি বললে যে ওরা দুজন গুরুদেবের কাছে যাওয়ার জন্য জেদ করছিল। তাহলে তো আমাদেরকেও এক্ষুনি গুরুদেবের কুটিরে পৌঁছানো উচিত। এখন কি করতে হবে ওই পথ উনিই দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। চলো তাড়াতাড়ি গুরুদেবের কাছে যাই। দুটো বাচ্চার একসঙ্গে উধাও হয়ে যাওয়ার কারণে অমিত আর জবা দুজন খুব চিন্তা আর হতাশ হয়ে গুরুদেবের কুটিরে এসে পৌঁছলো। ওরা দুজন ওই কুটিরের মাটির তৈরি দরজায় ঠকঠক করতে লাগলো। কিছুক্ষণ পর ওই বুড়ো পণ্ডিত নিজের কুটির থেকে বাইরে বেরিয়ে এলো। আরে তোমরা দুজন এত গভীর রাতে এখানে কি করছো? সব কুশল মঙ্গল আছে তো? আরে কি কুশল মঙ্গল গুরুদেব, আমাদের দুই বাচ্চা সৌরভ আর মৌসুমী নিখোঁজ হয়ে গেছে। এর মানে ওরা দুজন এখনো বাড়িতে পৌঁছয়নি? আরে গুরুদেব, আমাদের বাচ্চারা যদি বাড়িতে একেবারে ঠিক অবস্থায় চলে যেত তাহলে এত গভীর রাতে আপনাকে কেন কষ্ট দিতাম? এখন আপনি আমাদের কিছু সাহায্য করুন। কিন্তু আমি ওই দুজনকে সূর্য ডোবার আগেই ওদেরকে ছেড়ে দিয়েছিলাম। ওরা অবশ্যই বাড়িতে আছে। মহারাজ, আমাদের কথায় কি আপনার একটু বিশ্বাস হচ্ছে না? আপনি নিজে আমাদের বাড়িতে এসে দেখে নিন। ঠিক আছে, চলো আমি এক্ষুনি তোমাদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। এরপরে গুরুদেব সমেত ওরা দুজনও তাদের বাড়িতে পৌঁছে গেল, যেখানে দরজা খোলা মাত্রই ওরা বিছানায় সৌরভ আর মৌসুমীকে ঘুমিয়ে আছে দেখতে পেল। আমার বাচ্চারা সৌরভ, মৌসুমী, ভগবানকে কোটি কোটি ধন্যবাদ যে আমাদের বাচ্চারা একদম সুস্থ সবল বাড়িতে আছে। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুদেব, আপনি আমাদের সঙ্গে এত দূর এলেন। কোনো ব্যাপার না অমিত, শুধু এখন থেকে তোমাদের বাচ্চাদের খেয়াল রাখো। তখনই জবা চিৎকার করে ওঠে। হে ভগবান, হে কি হয়ে গেল আমার বাচ্চাদের? শুনছো? একটু একটু তাড়াতাড়ি এসো। এই দেখো। কি হয়েছে জবা? তুমি এইভাবে কেন চিৎকার করছো? যখন অমিত জবার কাছে এসে পৌঁছয় তখন ওরও গায়ে কাঁটা দিয়ে দিল। ও দেখতে পেল যে ওর দুটো বাচ্চার মাথা কেটে দেওয়া হয়েছে, আর দূর থেকে দেখার সময় এমন লাগছিল যে ওরা ঘুমোচ্ছে, কিন্তু কাছে গিয়ে দেখার পর জানতে পারা গেল যে ওদের দুজনের মাথা ওদের শরীর থেকে আলাদা কাটা পড়ে রয়েছে। অমিত আর জবা দুজনে নিজেদের বাচ্চার মৃতদেহ দেখে কষ্টে কাঁদতে লাগলো। তখনই পেছন থেকে ওরা
একটা ভয়ঙ্কর হাসি শুনতে পেল। ওরা দুজন পেছনে তাকিয়ে দেখে, তখন ওদের মুখোমুখি একটা অন্য বিপদের সঙ্গে হয়ে যায়। ওরা দুজন দেখলো যে ওদের সামনে এখন ওই রং বদলানোর ডাইনি দাঁড়িয়ে রয়েছে, যে গুরুদেবের ছদ্মবেশে ওদেরই সাথেই এসেছিল। ও হাসতে হাসতে বলল, দারুণ বোকা বানিয়েছি আমি তোদের দুজনকে। আমি তো তোদের দুটো বাচ্চাকে ঠিক এইভাবেই নিজের জালে ফাঁসিয়ে কবেই মেরে দিয়েছিলাম, কিন্তু তোরা যদি ওই পণ্ডিতের কাছে পৌঁছে যেতিস তাহলে হয়তো ওই পণ্ডিত আবার আমাকে জঙ্গলে বেঁধে দিত। এই জন্য আমি একটা দান খেললাম যে আমি ওরই ছদ্মবেশে এসে সবার সামনে পণ্ডিত হয়ে চলে এলাম। এখন আমি তোদেরকেও শেষ করে দেব। শয়তান ডাইনি, তুই আমাদের বাচ্চাদেরকে মেরে ফেললি, আমি তোকে জ্যান্ত ছাড়বো না। অমিত হাতে চাকু নিয়ে ওই ডাইনির দিকে এগিয়ে গেল, কিন্তু তখনই ওই ডাইনিটা একটা মন্ত্র পড়ল, যে কারণে অমিত ওই চাকু দিয়ে নিজেরই গলা কেটে ফেলল আর ছটপট করতে করতে মৃত্যুর শয্যায় শুয়ে পড়ল। দম আটকে যাওয়ার কারণে জবাও ছটপট করতে করতে মরে গেল। পরের দিন গ্রামবাসীরা যখন অমিতের দৃশ্য দেখল, তখন তারা সবাই কেঁপে উঠল আর গুরুদেবকে ডেকে নিল। হে ভগবান, এই দৃশ্য দেখে আমার বুকটা জ্বলে উঠছে। আমার এই দুজনকে একা বাড়িতে পাঠানোই উচিত ছিল না। এই সব ওই ডাইনিরই কাজ, যে নিজের রং বদলে খেলা খেলছে, তারপর নিজের উদ্দেশ্যটাকে পুরো করছে। গুরুদেবের হিসেবে গত রাতে সে নিজের কুটিরে উপস্থিতি ছিল না। সে তখন কোনো পূজা করতে গেছিল, আর এই কথাটা ওই ডাইনিটা আগে থেকে জানতো যে এটার খুব লাভ উঠিয়েছে, আর গুরুদেবের ছদ্মবেশে ষড়যন্ত্র করে আর নিজের রক্তের পিপাসা মিটিয়ে নেয়। গুরুদেব সমস্ত গ্রামবাসীদেরকে একটা মায়াবী তাবিজ দিয়ে দিল, যেটা গ্রামের সব সদস্যদেরকে তাদের বাড়ির বাইরে ঝুলিয়ে রাখতে বলল, যে কারণে ওই রং বদলানোর ডাইনির মায়াটা আর কাজ করবে না। গ্রামবাসীরা গুরুদেবের নিয়ম পালন টালন করে ওই তাবিজটাকে নিজেদের বাড়ির বাইরে ঝোলানো শুরু করে দিল, যে কারণে গ্রামে যে ভুতুড়ে ঘটনাগুলো হচ্ছিল কম হতে লাগলো। কিন্তু আজকেও ওই রং বদলানো ডাইনি কোনো একজনের সন্ধান করে চলেছে। তাই যদি ও সুযোগ পায় তাহলে ও আরো একটা শিকার পুরো করে ফেলবে। ভাই বিবেক, দেখ তো আমাদের ভিডিওস কতজন লোক দেখেছে। আরে বাপরে, যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যাব। আমার তো মনে হয় আরো ভালো ভিডিওস বানানো উচিত, আর আরো ভয়ের। অন্য কয়েকটা লোকেশন চাই, যেটা কেউ কখনো দেখেনি আগে। যদি এই কথাই হয় তাহলে চল পুরনো কেল্লায়। একদম ইউনিক জায়গা ওটা, আজ পর্যন্ত কেউ এক্সপ্লোর করেনি। তুই পাগল নাকি? সবাই বলে যে ওখানে ভূতের বাস। ভূত টুত কিছু হয় না রে ভাই। আর যদি আমাদের ফেমাস হতেই হয় তাহলে এরকম অ্যাডভেঞ্চারাস ভিডিও তো ঢালতেই হবে। ভেবে নে, ভয়ের আগে জিত হয় আমার বন্ধু। এই দেখ ভাই, এই ভিডিওটা পুরনো একটা কিল্লার, এতে মিলিয়ন ভিউজ এসেছে। সমর যে ভিডিওটা দেখালো তাতে নির্জনতার আওয়াজ ছিল ভয়াবহ, এমন যেন পুরনো কেল্লায় হাওয়া পর্যন্ত লোকেদের আত্মাকে কাঁপিয়ে তুলত। ঠিক বলেছি না? যদি আমরা রাতের ভিডিও ছাড়ি তাহলে এক রাতের মধ্যে ফেমাস হয়ে যাব, তারপর টাকার টাকা হবে। চল ঠিক আছে, যাওয়া যাক। পুরনো কেল্লার ব্যাপারে অনেক ভয়ের গল্প ছিল, কিন্তু সমর আর বিবেকের মনে হচ্ছিল যে এই সব মিথ্যে, মন গড়া সব কাহিনী।
অটো! কোথায় যেতে চাও ভাই? পুরনো কেল্লায়। সন্ধে হয়ে গেছে, এই সময়টা ঠিক নয় পুরনো কেল্লায় যাওয়ার জন্য। ভাই, প্রত্যেক দিন কারো না কারো মৃতদেহ পাওয়া যায় ওখানে। আর শুনেছি কোনো এক আত্মা রয়েছে যারা লোকেদেরকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে দেয়। ব্যাস ব্যাস, না যাওয়ার হলে যেতে হবে না, কিন্তু ভয় দেখাইও না। তুমি নিজের চোখে কি কিছু দেখেছো? না, শুধু শুনেছি। একদম, সবাই শুধু শুনেছে, কেউ কিচ্ছু দেখেনি। তুমি যদি পুরনো কেল্লায় না যাও তাহলে অন্য কেউ যাবে। ওখানে কেউ যাওয়ার জন্য তৈরি হবে না। যদি বেশি টাকা দেওয়া হয় তাহলে তুমিও যাবে। দেবে না, যদি অন্য কেউ যায় তাহলে প্রতিটা তোমারই হবে। ঠিক আছে ঠিক আছে, বসে পড়ো। সব শেষে সমর আর বিবেক অটোওয়ালাকে পুরনো কেল্লায় যাওয়ার জন্য মানিয়ে ছাড়ল। এদের মধ্যে কেউই জানে না যে এদের সঙ্গে এরপরে কি হতে চলেছে। কেল্লায় সত্যি কি কোনো ভূত রয়েছে ভাই? আমি তো বেশি কিছু জানি না, কিন্তু শুনেছি একটা ছেলে আর একটা মেয়ে একটা পুরনো কেল্লায় গেছিল। মেয়েটা বিয়ের আগেই গর্ভবতী হয়ে গেছিল। এই রহস্য সবার সামনে চলে আসার কারণে ছেলেটা মেয়েটাকে কষ্ট যন্ত্রণা দিয়ে ওই কেল্লাতে করে দিয়েছিল। দারুণ গল্প মাইরি। আমাকে ভয় লাগছে আর তোর হাসি পাচ্ছে। তুই কি পাগল নাকি? আমি তো এটাও রেকর্ড করে নিয়েছি। বিলটা পেয়ে যাব বন্ধু। আর বোকা, ভয় পাওয়া বন্ধ কর। যদি ওই ছেলেটার ওই কথাটা লুকিয়ে রাখার হতো তাহলে এখন সবাই এভাবে জেনে যেত নাকি? সব কিছু মন গড়া গল্প ভাই। তুমি ভুল বলছো ভাই। ওই মেয়েটার মরার কিছুদিন পরে ওই ছেলেটা পাগল হয়ে গেছিল আর নির্দয় তার সাথে মরে যেতে হয়েছিল। এটা শুনে বিবেক চুপ হয়ে রয়ে গেল। ওর ভয় লাগছিল। ভাই, আমরা এখানে পৌঁছে তো গেছি। আমাদের বেশ কিছুক্ষণেরই কাজ আছে। ভিডিও বানিয়ে ফেরত চলে যাব। ঠিক আছে, তোমরা এখানে নেমে পড়ো। আমি কেল্লার ভেতরে যাব না, এখানেই তোমাদের অপেক্ষা করব। অটোওয়ালা ফেরত যাওয়ার টাকা পেয়ে যাবে এটা ভেবে সে ওখানে থেমে গেল। সমর আর বিবেক কেল্লার ভেতরে চলে যায়। কেল্লা একেবারে শান্ত ছিল, যেন একদম নির্জনতার থেকেও স্তব্ধ ছিল। ওয়াও, কি দারুণ কেল্লা! চলে আয়, ভিডিও বানাবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে থাকবি নাকি ভেতরেও যাবি? সমর ভিডিও শুট করছে। চারিদিকে অন্ধকারই অন্ধকার। আর হঠাৎ ও একটা চমকানো লাল চোখ দেখতে পেল। চিৎকার শুনে যখন বিবেক পেছনে ঘুরে তাকায় তখন সেও সেই একই লাল চোখ দেখতে পেল। নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাতে লাগলো। কিন্তু যখন ওরা গেটের সামনে এলো তখন গেট বন্ধ ছিল। আরে ভাই, বাঁচাও বাঁচাও আমাদের! অটোওয়ালা ভয় পেয়ে যায়। আমি বলেছিলাম ভেতরে যেও না। আরে ভাই, ওসব ছাড়ো, আমাদের সাহায্য করো আগে। অটো ড্রাইভার সমর আর বিবেক দুজন মিলে গেট খোলার জন্য চেষ্টা করতে লাগলো। এই গেটটা ওরা খুলতেই পারল না। তখনই হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনতে পাওয়া গেল। সমরকে টানতে টানতে কেল্লার ভেতরে নিয়ে চলে যায়। বাঁচাও আমাকে, বাঁচাও! এটা দেখে বিবেক আর অটো ড্রাইভার হতপ্রভ হয়ে রয়ে গেল। ওরা সবাই কিছুক্ষণের জন্য জড়ো হয়ে গেছিল। সমরের চিৎকার ওদের কানে গর্জন করছিল। দাদা, আমাকে বাঁচিয়ে নাও, আমি তোমাকে অনেক টাকা দেব। আমাকে বাঁচিয়ে নাও, প্লিজ প্লিজ বাঁচিয়ে নাও দাদা।
টাকার থেকে বেশি আমার জন্য আমার জীবন ছিল। আমি চলে যাচ্ছি। দাদা প্লিজ বাঁচিয়ে নাও দাদা, বাঁচিয়ে নাও দাদা। অটো ড্রাইভার অটোতে বসতে বসতে বলছিল, হঠাৎ গেটটা খুলে গেল। অটো পেছনে পড়ে গেটের দিকে তাকাতে ওখানে ছিল না। আরে কোথায় গেল? কোথাও একেও এই আত্মাটা মেরে দিল না তো? হে ভগবান! অটো ড্রাইভার তার অটোর দিকে এগোলো এবং দেখল যে বিবেক ড্রাইভিং সিটে বসে আছে। তুই এখানে কিভাবে? বিবেক কিছুই বলল না, শুধু অটো ড্রাইভারের দিকে একভাবে তাকিয়ে রইল। চল ছাড়, যাই এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যায়। পেছনে বসে পড়, তাড়াতাড়ি কর। বিবেক ওর একটা কথা শুনল না, আর যখন অটো ড্রাইভার বিবেকের কাছে এলো তখন বিবেক ওর হাতটা মুড়তে শুরু করল। আরে আরে, এটা তুই কি করছিস? বিবেক করছে না, এটা আমি করছি। ছাড়, ছেড়ে দে আমাকে। তুই এখানে আমার নির্যাতনের তামাশা দেখতে এসেছিলি নয়? এবার তুইও ছটপট করতে করতে মরে যাবি আমার মতো। আরে না, আমাকে যেতে দাও আমাকে। বিবেক অটো ড্রাইভারের হাড় গোড় ভাঙতে শুরু করলো। ওর পুরো শরীর থেকে কড়মড় আওয়াজ আসতে লাগলো, আর প্রত্যেকটা হাড়ের আওয়াজের সঙ্গে ওর চিৎকার গর্জন করতে লাগলো। আর সবশেষে বিবেক অটো ড্রাইভারের সব হাড় গোড় ভেঙে দিয়ে তাকে মেরে দিল। এখন শুধু বিবেক বেঁচে ছিল। বিবেক হাসতে হাসতে কেল্লা থেকে গর্তের দিকে এগোতে লাগলো। আমাকে কষ্ট পেতে দেখার লোকেদের শখ কখনো পুরো হবে না। আমি সবাইকে কষ্ট দিয়ে তিলে তিলে মারবো। বিবেকের ভেতরের আত্মাটা বিবেকের শরীরকে উঁচু থেকে নিচে ফেলে দিল। বিবেক পাহাড়ে পাথরে ধাক্কা খেতে খেতে নিচে পড়ে গেল, আর ও নিজের শেষ নিঃশ্বাস নিল। বিবেকের মরে যাওয়ার পরে রক্ত মাখা দুটো পায়ে গর্ত থেকে কেল্লার দিকে এগিয়ে গেল। নির্যাতিত আত্মা আবার কেল্লায় ফিরে চলে গেল। আমাকে মেরো না, আমাকে মেরো না, ছেড়ে দাও আমায়। অন্তত আমার না, আমার বাচ্চার উপর তো দয়া করো। আমায় মেরো না, আমায় ছেড়ে দাও। আমাদের বউ বাচ্চার উপর কালো জাদু করবি? আমাদের গ্রামে তুই খারাপ নজর লাগাবি? আজ তো তোর খেলা শেষ, ডাইনি। আব্দুল আর তার বন্ধু ইউসুফ একটা গর্ভবতী মহিলাকে টেনে টেনে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল। ও একটা গর্ভবতী মহিলা ছিল, আর তার বাচ্চা ৮ মাসের হয়ে গেছিল। ওই মেয়েটা অনেকবার অনুরোধ করল, কিন্তু তবুও ওদের মধ্যে কারোর ওর ওপর দয়া হলো না, আর ওরা মিলে ওই মহিলাকে ওইখানেই জঙ্গলে জ্যান্ত অবস্থায় পুঁতে দিল। আরে আব্দুল দাদা, এই মহিলার গল্প তো শেষ হয়ে গেল, কিন্তু এই মহিলার পেটে একটা বাচ্চা ছিল। কথায় বলে কখনো গর্ভবতী মহিলাকে কষ্ট দেওয়া উচিত নয়, না হলে এর ফল খুবই ভয়ঙ্কর হয়। আরে ফল তো ভয়ঙ্কর তখন হতো যদি আমরা এই প্রেগনেন্ট ডাইনিকে ঠিক সময় না ধরে পুঁতে না দিতাম। না হলে কে জানতো এই ডাইনি আমাদের গ্রামে আরও কত বিপদ এনে দিত। সেই রাতে ওরা সবাই নিজের ঘরে চলে গেল। এই ঘটনাটা হয়ে এখন ২০ বছর হয়ে গেছিল। আজকে আব্দুল একটা বিয়েবাড়ি থেকে নিজের ঘরে ফিরছিল। গ্রাম থেকে বাইরে বেরোতে আর গ্রামে প্রবেশ করার শুধু একমাত্র রাস্তা ছিল, আর সেটা হলো জঙ্গলের রাস্তা।
ওই জঙ্গলই একমাত্র এমন একটা কেন্দ্র ছিল যেটা গ্রামকে বাইরের রাস্তার সঙ্গে জোড়া দেয়। রাত প্রায় 2টো বেজেছিল। আব্দুল তার সাইকেলে চেপে একেবারে দাঁত কিলিয়ে কিলিয়ে গ্রামের দিকে আসছিল। আর তখনই ও জঙ্গলে পৌঁছল। আর কিছুক্ষণ অবধি নিজের সামনে ওই জঙ্গলের একেবারে নীরবতা আর ঘন কুয়াশার দিকে একভাবে দেখতে লাগলো আর নিজের মনে বিড়বিড় করতে লাগলো, হে উপরবালা, আনন্দের চোটে আমি তো এটা ভুলেই গেছিলাম যে গ্রামে যাওয়ার জন্য জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে। এখানে তো দূর দূর অবধি কাউকেই দেখতে পাচ্ছি না। আর কাউকে দেখবো বা কি করে, কারণ রাত 2টো বেজে গেছে। যাই হোক, যখন 10 কিলোমিটার সফর করেই ফেলেছি, তখন এই 2 কিলোমিটার জঙ্গল পার করতে কী সমস্যা হবে? উপরবালার নাম নিয়ে আমি এখন এগিয়ে যাই। নিজেকে শুধু এটাই বলে আব্দুল এগিয়ে যেতে লাগল। প্রায় 5-7 মিনিট অবধি সাইকেল চালানোর পরে যখন আব্দুল জঙ্গলের মাঝখানে পৌঁছল, তখন হঠাৎ করে ওর এমন মনে হতে লাগল যে কেউ পেছন থেকে ক্রমাগত কেউ ওর সাইকেলকে ধরে রেখেছে। তারপর হঠাৎ আব্দুল নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে আর সাইকেল থেকে নিচের দিকে গিয়ে পড়ে গেল। আব্দুল যখনই মাটিতে পড়ল, একটা দ্রুত গতিতে একটা সাইকেল চলে যায় আর তারপর ওখান থেকে উধাও হয়ে যায়। হে উপরওয়ালা, আমার রক্ষা করো, আজ জানি না কি হতে চলেছে। আব্দুল তাড়াতাড়ি পায়ে হেঁটে আগে এগোতে লাগল। জঙ্গলের সে আজব নীরবতা ওর শরীরে ভয়ের ঝড়কে আরও বাড়িয়ে তুলছিল। তখনই জোরে বিদ্যুৎ চমকালো আর আব্দুল ওর সামনে দৃশ্যটাকে দেখে একদম স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল, যেন ওর জ্ঞান হারিয়ে গেছে। ওর ঠিক সামনে একটা ছোট বাচ্চা দাঁড়িয়েছিল, যে ওকে দেখে জোরে জোরে হেসে চলেছিল। আরে বাপরে, এইসব কি হচ্ছে? তাড়াতাড়ি পালাতে হবে এখান থেকে। আব্দুল পালানোর জন্য যখনই নিজের পা আগে বাড়ালো, তখনই ও একদম ওর পেছন থেকে একটা মহিলার আওয়াজ শুনতে পেল। দাঁড়া খুনি! আব্দুল এবার জোরে জোরে হাঁপাতে লাগলো। ও একটু সাহস জুটিয়ে পেছনে ঘুরে দেখল, তখন ওর হুঁশ উড়ে গেল। একটা মহিলা পুতুলের মতো দাঁড়িয়ে আব্দুলকে তাকিয়ে রয়েছে। তুমি তুমি তো সেই মহিলাই যাকে আমরা গত বছর মেরে দিয়েছিলাম। কিন্তু তুমি তুমি কি করে বেঁচে গেলে? তুই শুধু এটাই ভাব, আমি মরে যাওয়ার পর আবার কি করে ফিরে এলাম। আত্মা তখনই মুক্তি পায় যতক্ষণ সে নিজের কাজ পূরণ না করে ফেলে। আমি গত 1 বছর ধরে এই জঙ্গলেই তোর অপেক্ষা করে চলেছি, আর আজ রাত সেই সময়টা এসে গেছে যখন আমার উদ্দেশ্য আর তোর পাপের প্রায়শ্চিত্ত দুটোই পূরণ হয়ে যাবে। দেখো, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। যা হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দেব? আর তা আবার তোকে? যদি একবার এই সব আমার সাথে হতো তাহলে হয়তো তোকে আমি ক্ষমা করে দিতাম, কিন্তু আমার নির্দোষ বাচ্চার কি অপরাধ ছিল যার জন্মের আগেই তুই ওকে মেরে ফেললি? দেখো, যা কিছু হয়েছে সেটা অজান্তে হয়েছে। আমাকে ক্ষমা করে দাও আর যেতে দাও। আচ্ছা, তাহলে এই সব কিছু তুই অজান্তে করেছিস? তুই কি আমায় মা অজান্তেই বানিয়েছিলি? আসলে তোর গ্রামবাসীরা তোর এই জারজ বাচ্চার কথা না জানতে পারে সেই জন্য তুই ছল করে আমাদেরকে মেরে ফেললি। কেন? কিছু মনে পড়েছে? তুই বিবাহিত হওয়া সত্ত্বেও আমার সাথে চক্কর চালিয়েছিলি। তুই আমাকে নিজের জালে ফাঁসালি আর আমায় প্রেগনেন্ট করে সবার শেষে মেরে ফেললি, যাতে তোর এই জঘন্য রূপ গ্রামবাসীদের সামনে না আসে।
আর তুই এই অজুহাত দিলি যে আমি গ্রামবাসীদের উপর গালো জাদু করতাম। এখন তুই মরার জন্য তৈরি হয়ে যা, ঠিক সেইভাবেই যেভাবে তুই আমাকে মেরেছিলি। এই সব কিছু শোনার পরে আব্দুল ভয় পেয়ে ওখান থেকে তাড়াতাড়ি পালাতে লাগলো। কিন্তু তখনই হঠাৎ আব্দুল সামনে একটা গভীর দলদলে গিয়ে পড়ে যায় আর আস্তে আস্তে ভেতরের দিকে নেমে যেতে লাগলো। আব্দুল বাইরে বেরোনোর জন্য অনেক চেষ্টা চালিয়ে গেল, কিন্তু ও ভেতরে নিমজ্জিত হয়ে যেতে লাগলো। আমাকে মেরো না, আমি যা কিছু করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও। এরপর এমন ভুল আর কখনো করব না। ঠিক আছে, যখন তোর পুনর্জন্ম হবে, মানে পরের জন্মে, এই কথাটার খেয়াল রাখিস। এই জন্মে তো আমি তোকে মোটেই ছাড়ব না। এইটুকু বলেই আব্দুল দলদলের ভেতরে নিমজ্জিত হতে লাগলো। আর তখনই ওর আশেপাশে রক্ত বইতে লাগলো। একটা ছোট বাচ্চা ওই দলদলের ভেতর থেকে ওর শরীরটাকে কেটে যাচ্ছিল। আব্দুল জোরে জোরে চিৎকার করলো, আর চিৎকারের সঙ্গে আব্দুল ওই দলদলেই একদম চিরকালের জন্য অন্তর্শায়ী হয়ে গেল। আরে ভাই রনিত, একদিন তোর কারণে মরতে হবে। যেভাবে তুই নিজের ওই বেয়াড়া বন্ধুদের সঙ্গে বসে গল্প গুজব করে আড্ডা মারিস আর সবসময় সন্ধেবেলায় বাইরে ঘুরতে থাকিস, আর আমাকেও জবরদস্তি নিজের সঙ্গে টেনে নিয়ে যাস। আরে ভীতু ছেলে কোথাকার, তুই এত ভয় পাস কেন ভাই? তোর তো নিজের প্রাণের পরোয়া নেই, অন্তত আমার কথা তো ভাব। এইভাবে অন্ধকার সন্ধেবেলায় এই ভয়ঙ্কর জঙ্গল দিয়ে পার হওয়াটা তুই জানিস কতটা মারাত্মক হতে পারে? আচ্ছা, তাহলে বল কতটা মারাত্মক হবে? এখনই কোনো হরর ফিল্মের মতো আমরা পেছন থেকে ঘুঙুর বাজার আওয়াজ শুনতে পাবো? গাছের পেছন থেকে লুকিয়ে কেউ আমাদের উপর নজর রাখবে নাকি? আর হয়তো আমরা কোনো মধুর সঙ্গীতের আওয়াজ শুনতে পাবো। রনিত তখন এইসব বলছিল, আর তখনই ওই দুজনের ঠিক একদম পেছনে কোনো মহিলার গলায় গানের আওয়াজ শুনতে পাওয়া গেল। বিরাট হতে চলেছে, বিপদ আসতে চলেছে, মৃত্যু আসতে চলেছে, মৃত্যু আসতে চলেছে। রাত হতে চলেছে। এই গানটা শুনে অমিত আর রনিত দুজনেরই যেন প্রাণটা বেরিয়ে গেল। দুজনের পা নিজের জায়গা থেকে সামনের দিকে এগোচ্ছিলই না। তখনই অমিত কাঁদো কাঁদো আওয়াজে রনিতকে বলল, রনিত, আমি তোকে মানা করেছিলাম না, এইভাবে সূর্য ডোবার পর এই জঙ্গল দিয়ে পার হওয়া ঠিক নয়। এবার দেখে নিলি তো কি হয়। এখন এতে ভূতের কথাটা তোলার কি দরকার ছিল বলতো? তুই কি সময় আর পরিস্থিতি বুঝতে পারিস না নাকি? আরে ক্ষমা করে দে ভাই, তখন আমি জানতাম না যে এই জঙ্গলে কোনো ডাইনিও থাকতে পারে। এখন কি করি? আমি এই ডাইনির ব্যাপারে বেশি কিছু তো জানি না, কিন্তু গ্রামের সবাই বলে যে এটা গান গাইতে পারা ডাইনি, যে যুবক ছেলেদেরকে দেখে তাদেরকে নিজের দিকে আকর্ষিত করার জন্য মায়াবী সঙ্গীতের ব্যবহার করে। আর যে কেউ এই মায়ায় ফেসে যায় না, এই ডাইনি তাদেরকে মেরে ফেলে। সেই জন্য তখনই পেছন থেকে ওই ডাইনির সঙ্গীত বন্ধ হয়ে যায়, আর ও একটা ভয়ঙ্কর আওয়াজে বলল, এই, তোমরা নিজেদের মধ্যে কি ফিসফিস করে চলেছো? চুপচাপ উল্টো পায়ে আমার দিকে এসো, না হলে নিজেদের হাত দিয়ে জীবনটাকে হারিয়ে ফেলো।
ভাই খুব ভয় লাগছে। এখন কি করি? আমি এখন শুধু একটাই রাস্তা দেখতে পাচ্ছি। সেটা কি? শরীরের পুরো শক্তি লাগিয়ে বেশ পালাও এখান থেকে। অমিত এর আগে রনিতকে থামাতে পারত। রনিত ওখান থেকে দৌড়তে শুরু করে দিয়েছিল। আরে দাঁড়া রনিত, তুই নিজের মৃত্যুকে ডাক দিচ্ছিস। এরকম করিস না আমার ভাই। তখনই অমিত এটা অনুভব করলো যে ওই গান গাওয়ার ডাইনির সঙ্গীত একেবারে বন্ধ হয়ে গেছে, আর এমন মনে হয় যে ও এখন পেছন থেকে সরে গেছে। অমিতের প্রচণ্ড ভয় তো লাগছিল, কিন্তু একটু সাহস জুটিয়ে পেছনে ঘুরে তাকায়। তখন ও ওই ডাইনিকে কোথাও দেখতে পেল না। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তুমি ওই ডাইনিটাকে আমার পেছন থেকে সরিয়ে দিয়েছো। কিন্তু এক মিনিট, ওই ডাইনিটা হঠাৎ করে গেল কোথায়? আমার পুরো বিশ্বাস যে ওই রনিতের পেছনেই গেছে। হে ভগবান, এখন আমি রনিতের সাহায্য কিভাবে করব? অমিত একটুও কিছু বুঝতে পারছিল না যে ও করলেও বা করবেটা কি, কারণ এখন আস্তে আস্তে অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়ছিল আর রাত নিজের ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছিল। তখনই অমিতের মাথায় একটা বুদ্ধি এলো যে এই সময় গ্রামের সবাইকে ডেকে নেওয়া যাক আর তারপর রনিতকে খুঁজতে বেরোনো যাক। অমিত প্রথমে জঙ্গল থেকে বাড়ির দিকে দৌড় দিল। সৌভাগ্যক্রমে মাঝখানে ওর মুখোমুখি ওই ডাইনির সঙ্গে হলো না। গ্রাম পৌঁছে ও তক্ষুনি গ্রামের কয়েকজনকে নিজের কথাগুলো আর রনিতের পরিস্থিতির ব্যাপারে বলে দিল। গ্রামবাসীরাও অমিতের গল্প শুনে অবাক হয়ে গেল, কিন্তু ওরা ওর কথায় বিশ্বাস করল, কারণ এর আগেও এরকমই কিছু গ্রামবাসীদের সঙ্গে ঘটে রয়েছে। যখন জঙ্গল থেকে পার করা লোকেরা ওই ডাইনির সঙ্গীত শুনতে পেত আর যারা ওই সঙ্গীত নিয়ে টিপ্পনি করে দিত বা পালানোর চেষ্টা করত, ওরা ওই ডাইনির মায়াতে এমনভাবে ফেসে যেত যে কখনো দ্বিতীয়বার ফিরে আসতে পারত না। অমিত কয়েকজন গ্রামের লোককে নিয়ে জঙ্গলের মাঝখানে গিয়ে হাজির হয়। সবাই নিজের হাতে মশাল নিয়ে রনিতকে ডাক দিচ্ছিল। তখনই হঠাৎ করে ওই সঙ্গীত আবার বাজতে শুরু করে। এর মানে ওই গান গাওয়া ডাইনিটা এখানেই কোথাও আশেপাশেই আছে। গ্রামবাসীরা, কোথায় গেলে তোমরা? যদি তোমরা আমার সাথে ইয়ার্কি করছো তাহলে মনে রেখো এর ফলটা খুব খারাপ হবে। আমার বাবা একজন জমিদার, তোমরা জানো না নাকি? আমি তোমাদেরকে গ্রাম থেকে বার করে দেব। তখনই ওই গ্রামবাসীদের মধ্যে একজন হঠাৎ করে কোথা থেকে অমিতের একদম কাছে চলে আসে আর ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, আরে খোকা, তুমি খুব তাড়াতাড়ি রেগে যাও। এই আংটিটা খুব চমকাচ্ছে, এটা খুলে দাও। কোথাও অন্ধকারে যদি হারিয়ে যায় তখন? না, আমি আংটি খুলবো না। এটা আমার দাদু আমাকে দিয়েছিল আর সব সময় পরে রাখতে বলেছিল। তখনই ওই গ্রামবাসীর চেহারা হঠাৎ করে বদলাতে লাগলো। ওই লোকটা ওই ডাইনির শরীরে বদলে গেল আর অমিতকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ও অমিতের দিকে আস্তে আস্তে এগোতে শুরু করলো। বাপরে, এ তো সেই গান গাওয়া ডাইনিটা। মনে হচ্ছে এ গ্রামবাসীদেরকেও মেরে ফেলেছে। এখন আমাকে মারার উদ্দেশ্যে এসেছে। আমাকে এক্ষুনি জঙ্গল থেকে বাইরে পালাতে হবে। এটা বলে অমিত নিজের পুরো শক্তি লাগিয়ে জঙ্গল থেকে বাইরের দিকে পালানো শুরু করলো। ওর ঠিক পেছনে ওই ডাইনিটাও দৌড়চ্ছিল, সেটা পরিষ্কার বুঝতে পারছিল। আর তার সাথে ও গান গাইছিল, যাতে অমিত ভ্রমিত হয়ে ওর বশে হয়ে যায়। অমিতের ওপর এর আগে ওই গানের প্রভাব পড়া শুরু হতো। অমিত জঙ্গল পার করে নিজের ঘরে পৌঁছে যায়, যেখানে ওর মা বাবা ওর আসার অপেক্ষায় চিন্তা করছিল। আরে খোকা, এত রাতে কোথায় চলে গেছিলি?
তুই জানিস তো যে ওই জঙ্গলে কালমুখী ডাইনি থাকে, যে তোদের বয়সী ছেলেদেরকেই লক্ষ্য করে। সে তো ভাগ্য ভালো যে তুই তোর দাদুর দেওয়া চমৎকারী আংটি পরে রেখেছিস। ওটা খুলে দিসনি, যেটা তোকে সুরক্ষিত বাঁচিয়ে রেখেছে। না হলে আজ তোর সাথে ভয়ঙ্কর একটা বিপদ ঘটে যেত রে খোকা। ভগবানকে অনেক ধন্যবাদ জানাই। আরে ও অমিতের মা, তুমিও না? এখন তো ছেলে ঘরে এসে গেছে, এখন শান্ত হও, বাকি কথা কাল করে নিও, এমনিতেও অনেক রাত হয়ে গেছে। অমিত বিছানায় শুয়ে শুয়ে বারবার ওর বন্ধু রনিত আর ওই গ্রামবাসীদের ব্যাপারে ভাবতে লাগলো। ওর আত্মার মধ্যেও ওই গান গাওয়া ডাইনির ভয় ঘর করে ফেলেছিল। ওর চোখে ঘুম পর্যন্ত আসছিল না। এই কারণে ও বিছানা থেকে উঠে পড়ল। ও নিজের আংটিটাও খুলে দিল, কারণ ওর আঙুলে হালকা জ্বলন হচ্ছিল। তাছাড়া এখনো নিজের ঘরে পৌঁছে গেছিল, তাই ওর কোনো বিপদও ছিল না। এরপরে খুবই উদাসীনতার চেহারা নিয়ে অমিত নিজের বিছানায় শুয়ে পড়ল। এইবারে খুব তাড়াতাড়ি ওর ঘুমও ধরে গেল। ও একদম গভীর নিদ্রায় ছিল। তখনই ও নিজের ঘরে আবার ওই ডাইনির ভয়ঙ্কর সঙ্গীত শুনতে পেল। রাত হতে চলেছে। অমিত নিজের বিছানায় একদম অদ্ভুতভাবে ছটপট করতে লাগলো। আর এর সাথে এই সিন এখানেই এন্ড হয়ে যায়। এখন সকাল হয়ে গেছিল। অমিত নিজের ঘুম থেকে জেগে উঠল। ওর নিজেরই ঘরে ওর মা বাবার ছাতি চাপড়ে কান্নাকাটির চিৎকার শুনতে পাচ্ছিল। অমিত এটা দেখে খুব অবাক হয়ে যায়। অমিত তখনই টেবিলের দিকে নিজের আংটি নেওয়ার জন্য গিয়ে দেখল, কিন্তু সেখানে ও নিজের আংটিটা পেল না। অথচ ওর ভালো করে মনে আছে, গত রাতে ঘুমানোর আগে ও এই টেবিলের ওপরেই ওই আংটি খুলে রেখেছিল। যাই হোক, ওর জন্য আংটি খোঁজার থেকে বেশি জরুরি ছিল বাইরের ব্যাপারটা জানা, কারণ ওর অস্থিরতা এখন বেড়েই চলেছিল। ও নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তখন দেখে ওর মা বাবা একটা মৃতদেহের কাছে তাদের মাথা রেখে খুব কান্নাকাটি করছে। এটা দেখে অমিত বুঝতে পেরে যায় যে অবশ্যই এটা ওর বন্ধু রনিতের দেহই হবে, যে কারণে ওর মা বাবা শোক মানাচ্ছে। অমিত নিজের মা বাবাকে গিয়ে বোঝালো, কিন্তু এ কি, ওর মা বাবা তো ওর দিকেই দেখছিলই না। তখনই ওই দেহ থেকে কাপড় উড়ে যায়, আর তারপর অমিত যা দেখল সেটা দেখে ওর একটা মারাত্মক ঝটকা লেগে যায়। এই দেহটা অন্য কারোর নয়, বরং ওর নিজের ছিল, অর্থাৎ অমিত এখন একটা অশান্ত আত্মা হয়ে গেছিল। ওর মৃত্যু কাল রাত তখনই হয়ে গেছিল যখন আংটি বার করে ও শুতে গেছিল, আর ওর গান গাওয়ার ডাইনির অনুভব হয়েছিল। আর ঠিক সেই সময় ওই ডাইনিটা অমিতের গলায় নিজের দাঁত বসিয়ে ওকে মেরে ফেলল। অমিতের আংটি খোলাটা মোটেই উচিত হয়নি, কারণ ওই ডাইনি হতে পারে জঙ্গলে মারতে পারেনি ওকে, কিন্তু ওর পিছু করতে করতে সে ওর ঘর অবধি, ওর রুম অবধি পৌঁছে গেছিল। আর অমিত যখনই একটা ভুল করলো, অমিতের জীবনের চ্যাপ্টার এখানেই ক্লোজ হয়ে গেল।